সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভোটের সমীকরণ ষষ্ঠ পর্বে। আজ আমরা আলোচনা করব বৃহত্তর ফরিদপুর জেলার ৫টি যে জেলা আছে সেই জেলার ১৫টি আসন নিয়ে। জেলাগুলো হচ্ছে গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর এবং রাজবাড়ী। এই জেলাগুলোর ১৫টি আসনের ভোটের সমীকরণ মেলাতে আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলা ভিশনের বার্তা সম্পাদক বেনজির আহমেদ ধন্যবাদ। এবং ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার শুভ খান। এছাড়া অনলাইনে আমার সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মীগণ। তারা হচ্ছেন ফরিদপুর থেকে হারুন আনসারি, মাদারীপুর থেকে ফরিদউদ্দিন মুফতি, গোপালগঞ্জ থেকে হাসানুল বান্না, শরীয়তপুর থেকে ইলিয়াস মাহমুদ এবং রাজবাড়ী থেকে কাজী তানভীর আহমেদ। আপনারা সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে শুভ খানকে দিয়ে আলোচনার সূত্রপাত করতে চাই। দেশের গত ১৫-১৬ বছর যে আওয়ামী লীগের শাসন আমল ছিল, সেই সময় একটা আলোচিত জেলা ছিল গোপালগঞ্জ। গোপালগঞ্জ হলো আওয়ামী লীগের ঘাঁটি। তো এই জেলার আলোচনা দিয়ে আমরা শুরু করতে চাই। গোপালগঞ্জের মানুষ কি আসলে এই যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিতে যাবে? আপনার কাছে কি তথ্য আছে? শুরুতেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনার মাধ্যমে বাংলা ভিশনকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজনে গোপালগঞ্জের একজন মানুষকে আপনারা আমন্ত্রিত করেছেন। এজন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আহ আওয়ামী লীগ যে ১৬ বছর বললেন, আসলে ১২ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে মোটামুটি যেহেতু আমরা মাঠে কাজ করি, দেশের প্রচার প্রচারণা এবং মানুষের মধ্যে একটা আহ ভালো সাড়া মিলছে যে আসলে একটা নির্বাচন হবে, মানুষ সবাই ভোট দিবে। আসলে ভোটের দিন আসলে বোঝা যাবে যে আসলে কেমন সিচুয়েশন তৈরি হচ্ছে। কারণ বিগত নির্বাচনেও যে প্রতিশ্রুতি বা যে আশ্বাস দেওয়া হয়েছিল যে এত পরিমাণ ভোট পড়বে, এত পরিমাণ ভোট হবে, আসলে কিন্তু ওই জায়গাটায় কিন্তু আসলে একটা শঙ্কা ছিলই যে ভোটের পরিমাণটা কিন্তু আশানুরূপ হয়নি। তো সেক্ষেত্রে গোপালগঞ্জের যে বিষয়টি বললেন, আসলে গোপালগঞ্জ সত্যি একটা ভালো জায়গা, একটা খারাপ জায়গা, সবকিছু মিলে গোপালগঞ্জের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল একটা মুহূর্ত যাচ্ছে আসলে। সেটা হচ্ছে গোপালগঞ্জের মানুষ ভোট দিতে যাবে। কেন যাবে? আহ গোপালগঞ্জের মানুষ পরিবর্তন চেয়েছিল। এটা আসলে এই পরিবর্তন কি পরিবর্তন আমি আপনাকে আসলে বোঝাতে পারিনি হয়তো। গোপালগঞ্জের যে আসন ৩টি রয়েছে, গোপালগঞ্জ ৩, গোপালগঞ্জ ২ এবং গোপালগঞ্জ ১, এই জায়গায় গোপালগঞ্জ ১ এবং ২ এ কিন্তু যারা নির্বাচন করেছিল, একজন প্রায় তো ৫টা ট্রাম একাধারে ক্ষমতায় ছিল। আরো একজনও ঠিক সে অবস্থায় এবং মানে ধারাবাহিকভাবে ৫ বার এমপি হ্যাঁ, নির্বাচিত হ্যাঁ, হয়েছে হ্যাঁ, হ্যাঁ, এবং দল থেকে আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়ে নমিনেশন পেয়েছে। সেটা হচ্ছে গোপালগঞ্জ ১ এবং গোপালগঞ্জ ২ এও একজন ছিলেন, তিনিও ধারাবাহিকভাবেই ছিলেন। আর গোপালগঞ্জ ৩ এ ছিলেন হচ্ছে আপনারা জানেন যে শেখ হাসিনা। শেখ হাসিনা ছিলেন। জনগণের যে প্রত্যাশা আসলে গোপালগঞ্জের মানুষ আসলে আমি আপনার মাধ্যমে বলতে চাই যে এই আমরা টেলিভিশনের স্ক্রিন বা সবাই যেভাবে জানি যে গোপালগঞ্জ অনেক কিছু, আসলে গোপালগঞ্জের মানুষ সবচেয়ে অবহেলিত। এই ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। এটা আসলে কিভাবে অবহেলিত, যদি আপনাকে আমি ছোট্ট করে বলি, মানে সেটা শেখ পরিবারের কাছে জিম্মি ছিল অনেকটা এটা। এমনটাই বলা যেতে পারে আসলে। মানে জিম্মি আমি বলবো না আসলে। আর সেটা হচ্ছে অবহেলিত কেমন, যেমন গোপালগঞ্জের কয়েকটি পরিবার হুম, খুব ভালো, হুম, কিন্তু আরো যারা সাধারণ মানুষ রয়েছে, আপনি যদি দেখেন আমার যে গোপালগঞ্জ ১ আসন, আমার বাড়ি মকসুদপুরে, হুম। আমার গোপালগঞ্জ ১ আসন এবং কাশিয়ানী মকসুদপুর নিয়ে আমার আসনে সবচেয়ে সরকারি চাকরিজীবী কম। মানে কর্নেল ফারুক এখানে ফারুক হ্যাঁ, খান দ্বিতীয় হ্যাঁ, দীর্ঘদিন ছিলেন। এখানে এমপি ছিলেন আমার এখানে যদি এবং আপনি মন্ত্রীও ছিলেন। হ্যাঁ, আমি আসলে আমার কথা বলতে গিয়ে যদি কোনো পাক্ষিক বিপাক্ষিক হয়ে যায় আমাকে ক্ষমা করে দিবেন। কারণ আমি কোনো পক্ষ নিয়ে কথা বলছি না। বাস্তবতা, যেহেতু আমার বাড়ি ওইখানে। মানুষ চেয়েছিল হচ্ছে আসলে পরিবর্তন। যেমন লাস্ট ২ টি নির্বাচন, ৩ টি নির্বাচনেই চেয়েছিল যে অন্য কাউকে এখানে একজন প্রার্থী করবেন। সেখানে ফারুক খানকে যে আমি দোষী করব এরকম না। হয়তো তার আশেপাশে যারা ছিল, মানে প্রত্যেকটা যারা সংসদ নির্বাচন করে, প্রতিটি নেতাই আসলে ভালো, যে দলেরই হোক না কেন, তারা না হলে সংসদ নির্বাচন করতে পারে না ভালো না হলে। কিন্তু তার আশেপাশে যারা থাকে, তারাই হচ্ছে এলাকাটাকে আসলে চষে বেড়ায়। এলাকাটার বদনামটা শুধু তাদের জন্যই হয়। আচ্ছা, আমি বেনজির আহমেদের কাছে যেতে চাই। সেটা হচ্ছে আপনি যদি একটু যোগ করেন, শুধু গোপালগঞ্জ না, গ্রেটার ফরিদপুরই আওয়ামী লীগের প্রভাব বেশি, আমরা সবসময় দেখে আসছি। তো সেক্ষেত্রে আহ, আহ,
ফরিদপুরের অন্যান্য জেলার মানুষ, আপনার জেলা শরীয়তপুর সহ, তারাও কি পরিবর্তন চেয়েছিল, নাকি তাদের অবস্থান কি? আসলে ধন্যবাদ আপনাকে। শুভ খান যেটা বললো যে শেখ হাসিনা সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন ওনার বাড়ি গোপালগঞ্জ, সেই হিসাবে আপনার যে শুভ খান যেটা বললো যে ওইখানের জেনারেল মাস পিপল অর্থাৎ তারা কিন্তু অবহেলিত, বঞ্চিত এবং কয়েকটা ফ্যামিলির কাছে তারা জিম্মি ছিল। তবে আমি দেখেছি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বিশেষ করে যোগাযোগ সে যে উন্নয়নগুলো কিন্তু করেছেন শেখ হাসিনা গত 17 বছরে। এক্ষেত্রে অন্য বিভাগগুলো যদি আমি কম্পেয়ার করি, বিশেষ করে ধরেন আমার শরীয়তপুর 1, 2, 3 শরীয়তপুরের 3টি সংসদীয় নির্বাচনী আসন একেবারেই কিন্তু অনুন্নত, পদ্মা মেঘনা কৃতিনাশা বেষ্টিত। এখানে বিশেষ করে 1/3 মানুষই চরাঞ্চলে, আমার নিজের বাড়িও কিন্তু চরে। অর্থাৎ এই গত 17 বছরে আমি দেখেছি উন্নয়নের ছোঁয়া মাত্র নেই। আওয়ামী লীগের সময় যিনি ছিলেন উপমন্ত্রী এনামুল হক শামীম, তিনি করেছেন, কিন্তু ওই উন্নয়নের যেটা ফল আমরা এখনো দেখতে পাই না। এখনো আচ্ছা, আমরা শরীয়তপুরের আলাদা আলাদা আসন নিয়ে আলাদা করে আলাপে আসব। আমরা যদি গোপালগঞ্জ 1 আসনের চিত্র আপনার কাছে জানতে চাই, ওখানে যে প্রার্থী আমরা দেখতে পাচ্ছি আছেন কমপক্ষে 8 জন। তো এর মধ্যে বিএনপির প্রার্থী আছেন, দাঁড়িপাল্লার প্রার্থী আছেন, ট্রাক মার্কার প্রার্থী আছেন। এদের কার কি অবস্থান, আপনিও ওই এলাকার বাসিন্দা হিসাবে কি জানেন? উম, আমি আপনাকে শুরুতে যেটা বলছিলাম যে আসলে গোপালগঞ্জের 1 আসনের মানুষ বা 2 আসনের মানুষ এটা একটা পরিবর্তন চেয়েছিল, সেটা হচ্ছে স্থানীয় যে পার্লামেন্ট মেম্বার এদের একটা পরিবর্তন যদি হোক, হুম। সেটা আসলে হয়নি। তা এবারের যে নির্বাচন, আসলে আপনি যদি পেছনের 24-এর নির্বাচনটাকে যদি আপনি একটু টানেন, হুম। যেখানে আসলে একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং একজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। গোপালগঞ্জে কিন্তু বিগত নির্বাচনে আমার যে বয়স, আমার দেখা মাত্র যে জায়গাটি ছিল, সেখান থেকে আসলে গোপালগঞ্জের মানুষ কখনোই ওইভাবে জাতীয় নির্বাচনে ভোট কিভাবে দিয়েছে, আসলে এটা আমি যেহেতু কাজ করেছি লাস্টের 2টা টার্ম ঢাকার বিভিন্ন জায়গায়, তো আমি বলতে পারবো না। কিন্তু এবারের নির্বাচনে একটি ভালো সাড়া বা ভালো ফল এবারের নির্বাচনে হয়তো হবে। আমি যেখানে আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন, যে আপনি বলছিলেন যে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম, এবং রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল ফুটবল মার্কা, এবং গণ অধিকার পরিষদ থেকে রয়েছেন কাবির মিয়া, এবং দাড়িপাল্লা থেকে রয়েছেন অ্যাডভোকেট অধ্যক্ষ আব্দুল হামিদ, এবং হাতপাখা থেকে রয়েছেন মিজানুর রহমান। আরো স্বতন্ত্র 3-4 জন প্রার্থী রয়েছেন। তো বেশ কয়েকদিন ধরে গ্রামের যে সাড়া, সেটি হচ্ছে নির্বাচনের বেশ ভালো সাড়া যাচ্ছে। এবং যদি আমি আসলে বলি যে দাঁড়িপাল্লা এবং বিএনপি এবং ট্রাক এবং ফুটবল, এই 4টা মার্কার হচ্ছে আপনার জোয়ার আমাদের এলাকাতে এই মুহূর্তে ভাসছে। যেমন বিএনপি, তেমন ট্রাক, তেমন ফুটবল, তেমন হচ্ছে দাঁড়িপাল্লা। মানে চতুর্মুখী এখানে কম্পিটিশন হওয়ার সম্ভাবনা দেখছেন আপনি? হ্যাঁ, এর কারণ কি, এবার হচ্ছে মানুষ, ওই যে আপনাকে যেটা বলেছিলাম যে বিগত 2-3টি নির্বাচনে মানুষ একটু পরিবর্তন চেয়েছিল, যে প্রার্থীর পরিবর্তন, সেটি যেহেতু হয়নি, তো এবার একটি ভালো সুযোগ আছে। যদি সাধারণ মানুষ ভোট দিতে পারে, সেই জায়গায় আসলে যোগ্য প্রার্থী বা ভালো প্রার্থী তাদেরকে আসলে বেছে নিতে পারবে। এর মধ্যে আবার যেমন আপনি বিএনপির সেলিমুজ্জামান সেলিম ভাই রয়েছেন, উনি আসলে এই এলাকাতে 17 বছর কিন্তু আসলে নিপীড়িত বলি বা যাই বলি, ওনার যারা কর্মী ছিল তারা কিন্তু ওইভাবে মাঠে চষে বেড়াতে পারেনি। ওনার প্রতিপক্ষ মানে আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে ছিল কিন্তু যে ট্রাক মার্কা কাবির মিয়া এবং আশরাফুল আলম শিমুল, এই 2 জন কিন্তু আসলে স্বতন্ত্র থেকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হয়েছিল। কাবির মিয়া উপজেলা চেয়ারম্যান 2বার, মানে নৌকার এগেনিস্টে গিয়ে হচ্ছে আপনার উপজেলা চেয়ারম্যান হয়েছে। আশরাফুল আলম শিমুল একবার উপজেলা চেয়ারম্যান হয়েছে, একবার ভাইস চেয়ারম্যান হয়েছিল। সর্বশেষ আপনার এই যে নির্বাচন, এখানে তিনি মকসুদপুরের মেয়রও ছিলেন, যদিও এই মেয়র ছিলেন আর কি সর্বশেষ। আর সবকিছু মিলে এবার যদি আমার এলাকার মানুষ মানে বেশ সাড়া পাচ্ছে, অন্য জানি না, মানে দেশের অন্য কোথায় কি নির্বাচন হবে আমি আমার ধারণা নেই, কিন্তু মকসুদপুরের মানুষ, কাশিয়ানীর মানুষ দারুণ উদ্গ্রীব, দারুণ আশাবাদ যে তারা ভালো করে মানে ভোটের দিন সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট মানে দিবেন, একটা এবং উৎসব মুখর পরিবেশ হ্যাঁ, তৈরি ওই হয়েছে। তাদের মনের মতো যে প্রার্থী তাদেরকে আসলে বেছে নিবেন। আচ্ছা, আমি একটু গোপালগঞ্জে যেতে চাই। হাসানুল বান্না কি আছেন? হাসানুল বান্না। শুভ খান যে বিশ্লেষণটা দিলেন যে গোপালগঞ্জ 1 আসনে চতুর্মুখী লড়াই হতে পারে, প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি, ট্রাক, ফুটবল এবং জামাত ইসলামী মধ্যে। তো আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং স্টুডেন্টদের সিনিয়র সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে সুযোগ করে দেওয়ার জন্য।
আসলে সিনিয়র যেটা বলে গেছে খান ভাই, যে অনেকটাই, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা আমলিক অধ্যুষিত বিধান। এখানে আপনার মূল সমস্যা হয়েছে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতিটা একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে, এবং ধানের শীষের পক্ষে আপনার সেলিমুজ্জামান সেলিম ভাই এবং স্বতন্ত্র প্রার্থী আপনার আশরাফুল আলম শিমুল ভাই, আপনার দাঁড়িপাল্লার অধ্যাপক হামিদ সাহেব আছেন, এবং আরো স্বতন্ত্র অনেক ক্যান্ডিডেট আছে। তার ভিতরে আহ, চারটা দিকে, এবং ওই যে কাবির ভাই আছে আপনার ট্র্যাক মার্কার, চতুর্মুখী আর কি একটা প্রতিযোগিতা হচ্ছে, এবং কে এখন কার ভোটারকে কে কতদূর ভোট কেন্দ্রে নিতে পারবে এবং কতদূর তারা কাজ করে ভোট দিয়ে নির্বাচিত হবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মানে যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা আছে তারা কি ফ্রিলি মানে ইচ্ছা মতো সুবিধা মতো প্রচার করতে পারছে, নাকি সেখানে কোনো বাধা বিপত্তি আছে? হ্যাঁ, সেদিক দিয়ে আপনি প্রত্যেকটা ক্যান্ডিডেটই সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন প্রচার প্রচারণা করতে পারছেন। কোনো বাধার সম্মুখীন এখন পর্যন্ত হয়নি বলে আমরা। আচ্ছা, এর মধ্যে কাবির মিয়া তো বোধহয় জেলে আছে আমি যতটুকু জানি। শিমুলও। দুইজন হ্যাঁ। প্রার্থী জেলে আছে। উনি জেলে আছে এবং ওনার প্রচারণা চালাচ্ছে ওনার সমর্থকেরা, এবং কেন কাবির মিয়া এবং শিমুল কেন জেলে? একইভাবে আশরাফুল আলম শিমুল ভাই। ধন্যবাদ ধন্যবাদ। আসলে এই সমীকরণ টানতে গেলে পাক্ষিক বিপক্ষিক হয়ে যাবে, যেহেতু আমরা গণমাধ্যমে কাজ করি। কাবির মিয়া আসলে দীর্ঘদিন মুকসুদপুরে হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির সাথে ছিল। আওয়ামী লীগের রাজনীতির সাথে সে ছিল, বাট সে কিন্তু এলাকার মানুষের যে স্বতন্ত্র যেটা আমরা বলি, যে উনি দুটি উপজেলা নির্বাচনে কিন্তু উনি নৌকার এগেইনস্টে গিয়ে মানে উনি আসলে বিজয়ী হয়েছেন। আমি আপনাকে যেটা বলেছিলাম যে, স্থানীয়ভাবে জনপ্রিয়। স্থানীয়ভাবে তিনি বেশ জনপ্রিয়, এবং তিনি কিন্তু যে আমি বললাম যে আমাদের মানুষ কিন্তু চেয়েছিল যে লাস্টের দুটি নির্বাচনে, জাতীয় নির্বাচনে যে পরিবর্তন মানে প্রার্থীর পরিবর্তন। আচ্ছা, আরেকজন প্রার্থী কেন জেলে? আরেকজন আশরাফুল আলম শিমুল, তিনিও তার বাবা হচ্ছেন একজন বিএনপির মকসুদপুরের বিএনপির প্রতিষ্ঠাতা। আমি যতটুকু জানি বাকি মিয়া, খায়রুল বাকি মিয়া, তিনিও মকসুদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান ছিলেন। আশরাফুল আলম শিমুল শেষের যে নির্বাচন, আপনারা জানেন যে আসলে আওয়ামী লীগের যে টানা 3 ট্রাম 4 ট্রাম ক্ষমতায় থাকার পরে অনেক মানুষই কিন্তু স্থানীয়ভাবে যারা বিরোধী দলে ছিল তারা কিন্তু আসলে একটা দলের পক্ষে শেষের দিকে হয়ে কাজ করতে হয়েছে, না হলে কিন্তু আসলে স্থানীয়ভাবে টিকাটা খুবই মুশকিল হয়ে গিয়েছিল। সেই জায়গায় 24-এর যে জাতীয় নির্বাচন হলো, এই নির্বাচনে হচ্ছে আশরাফুল আলম শিমুল নৌকার পক্ষে হয়ে এক পর্যায়ে কাজ করেছে, যার ফলে তিনি হচ্ছে মেয়র নির্বাচন করেছিল। সেই জায়গায় হয়তো তার কোনো প্রতিদ্বন্দ্বিতা, রাজনীতির কোনো প্রতিহিংসা থাকতে পারে। এই রাজনীতির প্রতিহিংসাতেই হচ্ছে আপনার কাবির মিয়া এবং আশরাফুল আলম শিমুল মাত্র এই তো কয়েকদিন আগেই তিনি অ্যারেস্ট হয়েছেন। আর কাবির মিয়া তো প্রায় দীর্ঘ অনেক মাস ধরে কারাবন্দী রয়েছেন। তারপরেও তাদের মনোনয়ন বৈধ হয়েছে। তাদের পরিবার, যেহেতু আপনি একটা উপজেলা চেয়ারম্যান ছিলেন, ওই জায়গা থেকে একটা আপনার ভোটার রয়েছে। আর সেলিমুজ্জামান সেলিম ভাই যে উনি বেশ 5ই আগস্টের পরে বেশ ভালোভাবে স্থানীয় পর্যায়ে মিশেছে এবং ভোটারদের দ্বারে দ্বারে তিনি যাচ্ছে, আমি দেখছি প্রতিনিয়ত ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে। মানে আপনি প্রভাব বিস্তার করতে পেরেছে এটা বলতে চাচ্ছেন? সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের যে প্রচারণাটা, সেই প্রচারণা বেশ তুঙ্গে তিনি চালিয়ে যাচ্ছেন। ঠিক আছে, আমরা এবার যদি গোপালগঞ্জ 2-এ আসি, আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জ 2-এ প্রার্থী সংখ্যা বেশি, 13 জন কমপক্ষে প্রার্থী আছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আছেন 5 জন, এবং বিএনপির প্রার্থী হচ্ছে KM বাবর, ডাক্তার বাবর। তো এখানে জামাত ইসলামের প্রার্থী দেখছি না। তো এই আসনের আসলে সমীকরণটা কি? এই আসনটা যদি আসলে আপনাকে বলি, যে বলেছিলাম আগে যে গোপালগঞ্জের মানুষ দুটি আসনের পরিবর্তন চেয়েছিল, প্রার্থীর পরিবর্তন, দল পরিবর্তন না, জাস্ট প্রার্থীটা চেঞ্জ হবে। এই আসনটা বোধহয় শেখ সেলিম জি তিনি ছিলেন। এবং আসলে যেটা হয় যে সাধারণ মানুষ যারা আপনাকে ভোট দেয়, এই মানুষগুলো কখনোই আসলে এই লেভেলে যেতে পারে না। মানে এই যে এরা সবাই কিন্তু জাতীয় নেতা, বড় বড় নেতা ছিলেন, আপনারা জানেন। এদের কাছে যে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা পৌঁছাবে, এই মাধ্যমটা আসলে আমাদের যারা উপজেলার যারা মানে আওয়ামী লীগের যারা সদস্য ছিল, সভাপতি এবং সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক, আসলে ওই 3টা পদের পরে সাধারণ মানুষ কিন্তু আর
তার দেখা কখনোই পাইনি, এবং দেখা পেতে হলেও বেশ দিনের পর দিন অপেক্ষা করতে হয়েছে। জানি না আমার কথা আসলে অনেকে অনেকভাবে নিবে, আমি যেটা আসলে জানি যে সাধারণ একজন মানুষ যদি আমাদের এই কোনো নেতার দেখা পেতে হতো, অ্যাটলিস্ট তাকে আচ্ছা, যাই হোক, আমরা পিছনের আলাপ না করে এখন ওখানকার বিএনপি প্রার্থী এবং দেখছি যে স্বতন্ত্র প্রার্থী আছে কয়েকজন, তো ওখানকার পরিস্থিতি কেমন ওই বলতে- জায়গাটাও ঠিক ওই মকসুদপুর কাশিয়ানীর মতোই। ওইখানে ডাক্তার বাবর আছেন বিএনপি মনোনীত প্রার্থী, আমি ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম কিছুদিন আগে। ওইখানে আরেকজন স্বতন্ত্র প্রার্থী আছেন, খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। ওনার নামটা বদিরুজ্জামান না কামরুজ্জামান এরকম একটা নাম আছে, আমি আসলে নামটা মনে পড়ছে না, স্বতন্ত্র প্রার্থী। হুম। মানে ওনার সাথে ওনার হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা হবে। যে কারণে এই কাশিয়ানীতেও কিন্তু আপনার বেশ কয়েক বছর আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন বিএনপির একজন নেতা, তিনি ছিলেন উপজেলা চেয়ারম্যান, ওনার নাম মেবি বীরু, আগে পরে জানি কি আছে একটা, ওনার নাম ছিলেন বীরু। উনিও কিন্তু বিএনপি থেকে কাশিয়ানীতে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন, উনি একজন বিএনপি নেতা যদি আমি ভুল না করি। সো ওই জায়গাতে আমি আপনাকে আবারও বলেছি যে মকসুদপুর গোপালগঞ্জের মানুষ চেয়েছিল দুইটি আসনের প্রার্থীর পরিবর্তন, সেটা না হওয়ার কারণে আসলে তারা কিন্তু ওইভাবে ভোট দিতে পারে। তো এবারে নির্বাচনে কিন্তু কঠিন হবে, বিএনপি এবং হচ্ছে ওইখানে স্বতন্ত্র প্রার্থীর মধ্যে একটা চমৎকার লড়াই হবে। আপনি বলতে চাচ্ছেন কামরুজ্জামান ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী এবং কে এম বাবর বিএনপি প্রার্থী, এই দুজনের মধ্যে লড়াইটা হতে একটা ভালো ফাইট হবে, এই দুজনের কেউ একজন যদি সুষ্ঠু সুন্দর ভোট হয়। আচ্ছা, এরপরে আমরা যদি শেখ হাসিনার আসনে আসি, গোপালগঞ্জ 3, এখানে বিএনপি প্রার্থী তিনিও আলোচিত, এস এম জিলানী, তিনি জাতীয়ভাবে আলোচিত জি। এবং বিএনপির একটা অঙ্গ সংগঠনের তিনি সভাপতি। সভাপতি তো তিনি সহ কমপক্ষে 8 জন প্রার্থী আছেন। এখানে গোবিন্দচন্দ্র প্রামাণিক, যিনি ওই হিন্দুদের একটা সংগঠনের তিনি নেতা, সম্ভবত সাধারণ সম্পাদক, তিনিও জাতীয়ভাবে পরিচিত মুখ, তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এছাড়া আরো গণপ্রাণের প্রার্থী আছে, গণ অধিকার পরিষদ আছে, স্বতন্ত্র আছে, খেলাফত মজলিস আছে, এনসিপি প্রার্থী আছে সালাউদ্দিন, শেখ সালাউদ্দিন। এখানকার পরিস্থিতি কি আসলে? আসলে গোপালগঞ্জ না, শুধু পদ্মার ওই পারে হ্যাঁ। প্রত্যেকটি আসনেই বিএনপির সাথে স্বতন্ত্রের ফাইট হবে। প্রত্যেকটি আসনে, শুধু শুধু গোপালগঞ্জ না, ফরিদপুর বলেন, রাজবাড়ী বলেন, তুমি এস এম জিলানি, যিনি উনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিএনপির, জেলানি সাহেব, যেটি আসলে উনি ওনার নির্বাচনের যে প্রতিশ্রুতি 5 তারিখের পর থেকে কিন্তু জানেন উনি এলাকায় গোপালগঞ্জে বেশ কয়েকবার গিয়েছেন এবং ওনার উপরে একটি অতর্কিত একটা হামলাও হামলাও হয়েছিল, ওনার এক বেশ কর্মী বোধহয় মারা গিয়েছে। জিলানি ভাই আসলে গোপালগঞ্জ এই 3 আসনের মানুষের কাছে আমি দেখছি যে আসলে উনি বেশ দীর্ঘদিন ধরে হচ্ছে একদম দারুণভাবে মিশে আছে। মানে ওনার বাড়িতে নির্বাচনী ক্যাম্প বলেন, মানে সাধারণ মানুষের কাছে যে প্রত্যাশা পৌঁছানোর দরকার সেটি আসলে সে 5 তারিখের পর থেকে, যেহেতু সে নির্বাচন করবে, 5 তারিখ একটা নির্বাচন হবে, তারপর থেকে তিনি কাজ করে যাচ্ছেন। কিন্তু ওই যে আমি আসলে যেহেতু গোপালগঞ্জ, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার স্বতন্ত্র প্রার্থীরাও আসলে দাঁড়াচ্ছে এবং তারাও একটা সুযোগের অধিকারী, কারণ এই বিগত নির্বাচনে কিন্তু স্বতন্ত্র কেউ এমপি হতে পারে নাই গোপালগঞ্জের এই যত নির্বাচন হয়েছে স্বতন্ত্র কেউ এমপি হয় না, এবারই একটা সুযোগ। আওয়ামী লীগের বাইরে এমপি তো হয় নাই কেউ, এটাই বললাম যে এই 3টি আসনে স্বতন্ত্র কোনো প্রার্থী কোনোদিনই এমপি হয় না, এমপি হওয়ার স্বপ্নও দেখে না। তবে এমপি হওয়ার মতো যোগ্য মানুষ কিন্তু গোপালগঞ্জে অনেকেই আছে, অনেক ব্যবসায়ী আছে, তারা হয়তো দাঁড়ানোর সুযোগও পায়নি। তবে জেলানি ভাইয়ের সাথেও জেলানি ভাই ভালো ভোট পাবে এবং উনি বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ওনার জনপ্রিয়তা এলাকায় বেশ, মানে দলমত নির্বিশেষে এস এম জেলানি আসলে ওই গোপালগঞ্জ 3 আসন কোটালীপাড়া ওনার বাড়ি, একটা ভালো জায়গায় আছে এবং উনি কোনো রাজনীতির বাইরে আসলে মানুষের সাথে মিশতে পেরেছে, আমি যেটা দেখেছি আর কি। আচ্ছা, আমি হাসানুল বান্নার কাছ থেকে মন্তব্য চাচ্ছি, গোপালগঞ্জ 2 এবং 3 আসনের সমীকরণটা কি? নির্বাচনের মাঠে কে কে কোন কোন প্রার্থী এগিয়ে আছেন? লীগ থেকে কামরুজ্জামান ভূঁইয়া, ওনাই, এবং আরো আছে এম এস খান মঞ্জু, হরিণ মার্কানিয়ে, এবং আছে আপনার খেলাফত মজলিসের মৌলানা সাহেব। তো ইনাদের চতুর্মুখী এইখানে ওই একই ভাবে চতুর্মুখী করতে হচ্ছে। এখন আছে যাচ্ছেন এবং যাচ্ছেন, এখানেও এখন পর্যন্ত কোনো অবস্থিতার ঘটনা আগে কেন্দ্রের নির্বাচনকে নিয়ে এখন পর্যন্ত ঘটেনি। জি, ধন্যবাদ আপনাকে। আর 3-এ শেখ হাসিনার আসনে কি হচ্ছে, কি ওখানকার পরিস্থিতি কি?
কর্মসূচির মধ্যে জানতে পেরেছেন যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ এস.এম. জিলানী তিনি প্রার্থী আছে রবীন্দ্রলোচন প্রামাণিক আছেন। আবু সাইদ গোপালগঞ্জ তিনটা আসলে যদি দেখি তাহলে সেক্ষেত্রে এস.এম. জিলানী উনি অনেকের থেকেই আলাদা একটু এগিয়ে মাঠ পর্যায়ে জেনেছি গিয়েছি, দেখতে পেরেছি যে উনি সব দিক দিয়ে এগিয়ে আছেন এবং ওনার পরিবেশটা এখানে খুবই ভালো আর সন্তোষজনক বলে আমি মনে করছি বর্তমানে। জি ধন্যবাদ। তাহলে আমরা বুঝলাম গোপালগঞ্জ 3টা আসনের মধ্যে এস.এম. জিলানী অর্থাৎ গোপালগঞ্জ 3 শেখ হাসিনার আসনে বিএনপি প্রার্থী এই মুহূর্তে এগিয়ে আছে। বাকি দুটো আসনে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। এখনো স্পষ্ট না কে শেষ পর্যন্ত জয়ের মুকুট করবে। আমরা এবার যেতে চাচ্ছি শরীয়তপুরে। বেনজির আহমেদ, আপনি যদি শরীয়তপুর 1 আসন থেকে একটু শুরু করেন, যে এই আসনে আমরা দেখছি যে কমপক্ষে 8 জন প্রার্থী আছেন। তো এখানে বিএনপির প্রার্থী সাইদ আহমেদ, এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস আছে, স্বতন্ত্র প্রার্থী আছে 2 জন, ইসলামী আন্দোলনের প্রার্থী আছে, এনসিপির প্রার্থী আছে আব্দুর রহমান। কি পরিস্থিতি ওখানকার সমীকরণটা কেমন? শরীয়তপুর 1 মূলত আপনার যেই শরীয়তপুর সদর এবং জাজিরা সাইদ আহমেদ ইসলাম উনি ওইখানে যে প্রতিদ্বন্দ্বী আসলে প্রার্থীদের মধ্যে ওইখানে যেহেতু জামাত এবং সাইদ আহমেদ বিএনপি যে প্রার্থী, এই 2 প্রার্থীর মধ্যেই আপনার যদি রেশিও করেন তাহলে প্রতিদ্বন্দ্বিতা মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে না। যেহেতু আপনি বলি শরীয়তপুরের 3টি আসনেই মূলত আপনার দীর্ঘদিনের যে আওয়ামী লীগের যে দখলে ছিল, অর্থাৎ তখন এখন নতুন করে এখানে যে বিশেষ করে নতুন 5 আগস্ট পরবর্তী যে প্রেক্ষাপট, এখানে আমি যদি সমীকরণ হিসাবে বলি তাহলে সাইদ আহমেদ এই অবশ্যই এগিয়ে থাকবে, তার সাথে তার যেই সেটা হবে, কিন্তু ওই হাড্ডাহাড্ডি লড়াই বা এমন কিছু হবে না। শরীয়তপুর 2 যেটা সখীপুর নড়িয়া আমার এলাকা, যেটা এটাও মূলত আপনার এখানে আছেন প্রার্থী যে বিএনপি প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণ, আর জামাতের পক্ষ থেকে মাহমুদ বকাউল। এই শফিকুর রহমান কিরণ এর আগে 1996 সালে আপনার নির্বাচিত হয়েছিলেন, সাবেক চেয়ারম্যান, সাবেক এই সংসদ সদস্য হয়েছিলেন। আর মাহমুদ বকাউল হলো ডক্টরস ন্যাশনাল ফোরাম যেটা আছে তার সেক্রেটারি জেনারেল, মূলত উনি ওই এলাকারই। তো এই শফিকুর রহমান কিরণ ওই এলাকার বিশেষ করে শরীয়তপুর 2-এর চরাঞ্চল, যেহেতু এলাকার উন্নয়নে সেই গত 35 বছর ধরে উনি কাজ করে যাচ্ছেন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে, এবং এলাকার মানুষ তাকে সোনার কিরণ হিসাবে অনেকটা অবহিত করেছেন। এর কারণ হচ্ছে 1996 সালে চারিদিকে মাঠ, বিলের মাঝখানে, যেটা খালেদা জিয়া উনি নিয়েছিল, অর্থাৎ আমরা তখন জানতাম না যে প্রাইভেট কার কাকে বলে, আমরা দেখি নাই সত্যি কথা। ওই বিলের মাঝখানে উনি কলেজ করেছেন ওর পিতার নামে, হাবিবুল্লাহ কলেজ। সেই কলেজ গ্রাউন্ডে খালেদা জিয়াকে হেলিকপ্টারে করে নেওয়া হয়েছিল, এবং শরীয়তপুর সদর থেকে ওই এলাকায় যেতে হলে 20টা ব্রিজ, অর্থাৎ তখনও হয়নি কাঠের ব্রিজ, তখন প্রশাসনের যাতায়াতের সুবিধার জন্য এইগুলো করা হয়েছিল। ওই খালেদা জিয়াকে উনি ওই মাঠে নিয়েছিল, এবং 1994 সালে শফিকুর রহমান কিরণ তার বাবার নামে হাবিবুল্লাহ কলেজ, তার পিতার নামে যে হাবিবুল্লাহ কলেজ প্রতিষ্ঠা করেছেন। আসলে আমিও এই শফিকুর রহমানের কিরণের কাছে দায়বদ্ধ, কারণ ওই কলেজের প্রথম ব্যাচের ছাত্র আমি, অর্থাৎ 1996 সালে আমি ওই কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছি, আমি একা ফার্স্ট ডিভিশন পেয়েছি। এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজমের চান্স পেয়েছি। তো শফিকুর রহমানের কিরণকে আমি নিরপেক্ষভাবে যদি বলি, হ্যাঁ তার প্রতি আমার ফ্যাসিনেশন থাকে, বা কিন্তু তারপরেও বিএনপি প্রার্থী হিসাবে এবং তৃণমূলের মানুষ হিসাবে আমি ওনাকে এগিয়ে রাখবো, মানে জনবান্ধব হিসাবে এগিয়ে রাখবো। আচ্ছা। আর শরীয়তপুর 3 মিয়া নুরুদ্দিন অপু, তারেক রহমান বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব, সাবেক সচিব, যিনি রাখেন শরীয়তপুর 3 অপু সাহেবও দীর্ঘদিন ওই এলাকারই ছিল, এবং উনি বিশেষ করে আওয়ামী পিরিয়ডে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, তার উপরে হামলা করা হয়েছে, তিনি এলাকায় যেতে পারতেন না, এবং এবার এখন গিয়ে তিনি তৃণমূল মানুষের সাথে মিশছেন। তার সাথে যেই প্রার্থী আছে জামাতের প্রার্থী আপনার আছে, কিন্তু আজহারুল ইসলাম, কিন্তু এত হাড্ডাহাড্ডি লড়াই হবে না। ভোটের সমীকরণে অপু সাহেব এগিয়ে থাকবে, এবং উনি র্যান্ডম কাজও করে যাচ্ছে এলাকার উন্নয়নে, মনে করি যে। আর শরীয়তপুর 1, 2, 3 এই 3টি আসনে আসলে আমি এখন যদি মোদ্দা কথা অর্থাৎ ইন ব্রিফ সংক্ষিপ্তভাবে বলতে যাই, যে দীর্ঘদিন পর এই 3টি আসনেই বিএনপির দখলেই যাবে। আচ্ছা, আমরা একটু শরীয়তপুরে যেতে চাই। ইলিয়াস মাহমুদ, আমাদের বেনজির আহমেদ সাহেব যেটা বললো যে 3টা আসনই শরীয়তপুরের 3টা আসনই বিএনপি প্রার্থীরা স্পষ্ট এগিয়ে আছে, আপনার কাছে কি মনে হচ্ছে?
আমার কাছে যতটুকু মনে হচ্ছে মাঠের পর্যবেক্ষণ যদি আমি লক্ষ্য করি, তাহলে স্বাধীনতার পর থেকে যে কয়েকটি নির্বাচন আছে, এই নির্বাচনগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই যে এই ৩টি আসনে আসলে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল। সেই হিসেবে আওয়ামী লীগের একটি বড় ভোট ব্যাংক রয়েছে। তো এই ভোট ব্যাংকের দিকে জামাত পাশাপাশি বিএনপি উভয় দলেরই নজর রয়েছে। পাশাপাশি এখানে ইসলামী আন্দোলনের যে হাতপাখা প্রতীকের প্রার্থীরা রয়েছেন, তারাও খুব ভালো অবস্থানেই রয়েছেন। তাদেরও একটা ভোট রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক। তো আমি যদি সব মিলে বলি যে শরীয়তপুর ১ আসন, যদি আলাদা করে বলতে চাই, শরীয়তপুর ১ আসন জামাত তাদের জোট সঙ্গী খেলাফত মজলিসকে ছেড়ে দিয়েছে। পাশাপাশি যে এনসিপির যে প্রার্থী রয়েছেন, তিনিও সেখানে মনোনয়নপত্র উত্তোলন করেননি, তিনিও সেখানে প্রার্থী রয়েছেন। সেক্ষেত্রে বলা যায় যে জামাতের যে জোট রয়েছে, সেই জোটের ২ জন প্রার্থী এখানে রয়েছেন। এরা আসলে এইরকম বিভক্তির কারণে আসলে বিএনপি প্রার্থী যিনি রয়েছেন সাইদ আহমেদ আসলাম, তার বিপরীতে শক্ত কোনো অবস্থান আসলে তৈরি করতে পারবেন বলে মনে হচ্ছে না। পাশাপাশি শরীয়তপুর ২ আসনের কথা যদি বলি, শরীয়তপুর ২ আসনে জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন, বিএনপির প্রার্থী শফিকুর রহমান কিরণের বিপরীতে এই জামায়াতের প্রার্থী মাহমুদ হোসেন বাবুল, তিনি একটি সুনামধন্য একটি পরিবারের সন্তান। তো তাদেরও আসলে বংশগতভাবে কিছু ভোট রয়েছে। পাশাপাশি উভয় বিএনপি এবং জামাত আওয়ামী লীগের ভোটগুলো টানার চেষ্টা করছে। এই আসনে গত প্রায় যদি বলি আমি ৭ থেকে ৮টি নির্বাচনেই সংসদ নির্বাচনগুলোতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাই বিজয়ী হয়েছিলেন। এর মধ্যে সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী এমপি একাধারে ৭ বার, সম্ভবত ৬ বার বা ৭ বার এমপি ছিলেন। তো শরীয়তপুর ২ আসনে আসলে জামাতের এবং বিএনপির একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে মাঠ পর্যায়ে আসলে বিএনপি এবং জামাতের যে সমর্থকরা রয়েছেন, তারা খুবই মারমুখী অবস্থানে রয়েছেন। তো কয়েকদিন আগের যদি একটি ঘটনা বলি, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামাত এবং বিএনপি প্রার্থীদের সমর্থকদের মধ্যে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে প্রায় ১২ জন আহত হয়েছিলেন উভয় পক্ষের। পাশাপাশি গতকালও একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে নড়িয়াতে। জামাত প্রার্থীদের অভিযোগ, জামাত প্রার্থীর যে সমর্থকদের অভিযোগ, তারা বাধার সম্মুখীন হচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে শরীয়তপুর ২ আসনে জামাত এবং বিএনপির মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এবং শরীয়তপুর ৩ আসনের কথা যদি আমি বলি, শরীয়তপুর ৩ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী আমরা মনে করছি যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুল সাবেক একান্ত সচিব। সাবেক একান্ত সচিব, তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা এবং মাঠ পর্যায়ে খুব জোরালোভাবে কাজ করছেন। সেই আসনে বিএনপি জামায়াতের প্রার্থী রয়েছেন আজহারুল ইসলাম এবং হাতপাখা প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট হানিফ মিয়া। তারা আসলে ইসলামী, যে আমরা মনে করি যদি ইসলামী একটি ভোট ব্যাংক যদি থেকে থাকে, সেই ইসলামী ভোট ব্যাংকগুলো বিভক্তি হওয়ার কারণে আসলে তারা বিএনপির বিপরীতে খুব ভালো অবস্থান করতে পারবেন না। আমরা এটাই দেখছি মাঠের পরিবেশ। তো সব মিলিয়ে বলা যায় যে শরীয়তপুরের ৩টি আসনেই বিএনপি এবং জামাত তারা আওয়ামী লীগের যে ভোট ব্যাংকের দিকে নজর দিচ্ছে। আওয়ামী লীগের ভোট ব্যাংক যেদিকেই যাবে তারাই আসলে বিজয়ী হবে। তবে মাঠ পর্যায়ে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা, মানুষ অনেকটা উৎফুল্ল যে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষেই আসলে উৎফুল্লতা দেখতে পাচ্ছি। বিভিন্ন স্থানেই আওয়ামী লীগের একদম তৃণমূল পর্যায়ে যারা রয়েছেন, তারা বিভিন্ন স্থানে বিভিন্ন প্রোগ্রামে আসলে যুক্ত হচ্ছেন বিএনপির, এবং তারা ধানের শীষের পক্ষে একদম প্রকাশ্যে কাজ করছেন দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে আমি বলতে চাই যে শরীয়তপুরের ৩টি আসনেই আমরা আশা করি যে বিএনপি এবং জামাতের শক্ত একটি প্রতিদ্বন্দ্বিতা হবে। পাশাপাশি আমি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, এই শরীয়তপুরের আইন শৃঙ্খলা, আগামী নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলার পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে হাত বোমা, যেটি আসলে শরীয়তপুরের উল্লেখযোগ্য একটি স্থান রয়েছে বিলাসপুর, শরীয়তপুর ১ আসনের একটি ইউনিয়ন জাজিরা উপজেলার মধ্যে। এখানে আসলে হাত বোমা তৈরি হয়, যেখানে একাধিক গত ১ বছরে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে এই হাত বোমা তৈরি বানাতে করতে গিয়ে। গত সম্প্রতি কিছুদিন আগে আসলে একটি হাত বোমা তৈরি করতে গিয়ে একটি ঘর সহ উড়ে গিয়েছিল, যে হাত বোমার কারণ বিস্ফোরণের ঘটনায় ৩ জন যুবক নিহত হয়েছিলেন। তো এবং
এই বিলাসপুরে আসলে যৌথ বাহিনী বিভিন্নভাবে অভিযান পরিচালনা করার পরপরই এই বিলাসপুর থেকে হাত বোমাগুলো আসলে সরে আসছে। এটা শরীয়তপুর ২ আসনে যে নড়িয়ার যে অঞ্চল চরাঞ্চল রয়েছে মুক্তারের চর, এদিকে চলে আসতেছে। গতকাল রাতেও আমরা যেটি দেখেছি যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৯৪টি হাত বোমা উদ্ধার করা হয়েছে এবং ৩ জনকে আটক করা হয়েছে। তো আগামী সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি বড় প্রভাব ফেলতে পারে এই হাত বোমা, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায়। আসলে এই হাত বোমার যে উৎসগুলো রয়েছে এবং তৈরির যে বিভিন্ন আস্তানাগুলো রয়েছে সেগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায়। তো এই ছিল শরীয়তপুরের জি, সার্বিক ধন্যবাদ নির্বাচনী ধন্যবাদ এবং আইন শৃঙ্খলা। ধন্যবাদ ইলিয়াস মাহমুদ। আমরা এবার একটু ফরিদপুরে যেতে চাই। সেখানে আছেন আমাদের হারুন আনসারী, বাংলা ভিশনের প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক হারুন আনসারী। আচ্ছা, হারুন আনসারী কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, শুনতে পাচ্ছি নাবিল ভাই। আসসালামু আচ্ছা, আপনি একটু আমাদেরকে যদি ফরিদপুরের যে 4টি আসনের মধ্যে আমরা প্রথম যে আসনটা আমরা দেখতে পাচ্ছি 9 জন প্রার্থী আছেন চূড়ান্ত প্রার্থী 9 জন। এর মধ্যে জামাতে ইসলামের ইলিয়াস মোল্লা, বিএনপির জি। প্রার্থী আছেন খন্দকার নাসিরুল ইসলাম, আরো বিভিন্ন দলের জি। প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী আছেন দেখছি 5 জন। হারুন জি। আনসারী, আপনার কাছে জানতে চাচ্ছি যে ফরিদপুর 1 আসনের ভোটের মাঠের চালচিত্র কি? ধন্যবাদ নাবিল ভাই। আপনি হয়তো জানেন যে এই ফরিদপুর 1 আসনে এবারে নির্বাচনে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর ভিতরে বিএনপির একজন প্রার্থী রয়েছেন খন্দকার নাসরুল ইসলাম, জামাত ইসলামের প্রার্থী রয়েছেন ডক্টর ইলিয়াস মোল্লা, এছাড়া বাংলাদেশ মাইনরিটি পার্টির একজন প্রার্থী রয়েছেন। এই আসনে আসলে যে উল্লেখযোগ্য স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তার ভিতরে বিগত নির্বাচনে মানে 24 সালের যে বিতর্কিত নির্বাচনটি ছিল সেই নির্বাচনে এখানে আওয়ামী লীগের প্রার্থীর সাথে নিকট প্রতিদ্বন্দ্বী হিসেবে যিনি মানে পরিচিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন, তিনি আছেন। আর তাছাড়া এবার স্বতন্ত্র প্রার্থীদের ভিতরে বেশ আলোচনা এবং ভোটের মাঠে বেশ তৎপরতা চালিয়ে যাচ্ছেন আবুল বাশার খান নামে একজন শিল্পপতি। আহ, এছাড়া আরো 3 জন প্রার্থী রয়েছেন। শেখ আব্দুর রহমান জিকো আছেন। তারপরে আপনার আহ, এখানে সুলতান আহমেদ একজন প্রার্থী থাকলে আসলে তাকে আমরা দেখা যাচ্ছে না। তো আপনাকে আসলে বলে রাখি যে এই ফরিদপুর 1 আসনটা বলতে হচ্ছে যে এই পুরো আসনটাই আসলে একসময় আওয়ামী লীগের ঘাঁটি বেল্টই বলা যায়। এই পর্যন্ত যতগুলো নির্বাচন মানে বৈধ অবৈধ বিতর্কিত সব নির্বাচনেই কিন্তু আসলে শুধুমাত্র জাতীয় পার্টির আমলে সেই নির্বাচন বাদে সবসময় এবং 15 ফেব্রুয়ারি 96 15 ফেব্রুয়ারি নির্বাচন বাদে সব নির্বাচনেই কিন্তু এখানে আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়েছেন এবং ভোটারদের মাঝে আওয়ামী লীগের বেশি ছিল। তার কারণে এটাকে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা বলা চলে। কিন্তু এবার যেহেতু আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই এবং আওয়ামী লীগের নেতারাও দৃশ্যমান নেই, এখানে বিএনপির যে প্রার্থী রয়েছে তারা দীর্ঘদিন মাঠে কাজ করেছেন এবং তারা দুজনেই নির্বাচনের ব্যাপারে খুব আশাবাদী। আহ, তো একটা সময় মনোনয়ন প্রত্যাশীদের ভিতরে প্রত্যাশাকে কেন্দ্র করে বিএনপির দুটো গ্রুপ তাদের ভিতরে একটা মনোনয়নকে কেন্দ্র করে একটা বিভাজন থাকলেও নির্বাচনের প্রতীক বরাদ্দের পরে কিন্তু আসলে এখানে বিএনপি একক প্রার্থী হিসেবে আছেন খন্দকার নাসরুল ইসলাম। সেই বিভাজনটা তাদের ভিতরে কমে এসেছে। অন্যদিকে এই আওয়ামী লীগ এই অধ্যুষিত এলাকায় কিন্তু জামাত ইসলাম কিন্তু অনেক রাইজ করছেন এবং তারা কিন্তু এই 3টা এলাকাতেই কিন্তু তারা সাংগঠনিকভাবে এগোতে না পারলেও ভোটের মাঠে কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকম চালিয়ে যাচ্ছেন এবং বিএনপির সাথে এই আসলে জামাত ইসলামেরই মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেখানে আর একজন স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের নাম আমরা শোনা পাচ্ছি। এই ত্রিমুখী লড়াইয়ের পূর্বাভাসটাই কিন্তু আমরা এই পর্যন্ত নির্বাচনে পাচ্ছি। আর আপাতত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে কিন্তু ভোটের আছে বলে। আচ্ছা, আমরা যদি ফরিদপুর 2 আসনে যাই, সেখানে আমরা দেখছি 6 জন প্রার্থী আছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী হেভিওয়েট প্রার্থী শামা ওবায়দ, যিনি ওবায়দুর রহমানের মেয়ে এবং বিএনপির যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং আন্তর্জাতিক যে বিষয়ক যে কমিটি আছে সেই কমিটিরও তিনি একজন আলোচিত সদস্য। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আছে, গণ অধিকারের প্রার্থী আছে, বাংলাদেশ কংগ্রেস, খেলাফত মজলিস, মোট ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ সহ মোট 6 জন প্রার্থী আছেন। তো এইখানকার পরিস্থিতি কি ভোটের মাঠের? ধন্যবাদ। এখানে 6 জন প্রার্থী থাকলেও আসলে এখন এই শেষ পর্যন্ত এসে এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন 2 জন প্রার্থী। একজন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী এবং বিএনপির খুব হেভিওয়েট প্রার্থী আপনি যে বললেন শামা ওবায়েদ,
এবং আর তার বিপরীতে এখানে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে কাজ করছেন মাওলানা আকরাম আলী সাহেব, যিনি ইসলামী ধলা হুজুর নামে পরিচিত। এই এই নগরকান্দা এবং সালথা এই দুটি উপজেলা নিয়ে ফরিদপুর 2 আসনটি গঠিত। এই আসনটা ছিল আসলে এক সময় কে এম ওবায়দুর রহমানের বিএনপির প্রয়াত নেতা, যিনি তার একক ইসের মাধ্যমে কিন্তু যদি জীবিত অবস্থায় নির্বাচন করছেন, তিনি নির্বাচনে প্রায় একবার ব্যতীত সব নির্বাচনে জয়ী হয়েছেন। তারই উত্তরাধিকারী হিসেবে তার মেয়ে শামা ওবায়দা এই আসলে বিএনপির এবারের প্রার্থী। আওয়ামী লীগের অনুপস্থিতিতে আসলে বিএনপির সামনে এখানে তেমন কোনো মানে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আসলে দেখা যাচ্ছিল না। কিন্তু 11 দলীয় জোটের পক্ষ থেকে যখন বাংলাদেশ জামায়াতে ইসলামের যে প্রার্থীকে দেওয়া হয়েছে, যিনি ধলা হুজুর নামে পরিচিত, তিনি স্থানীয় আলেম হিসেবে এই অঞ্চলের সাধারণ মানুষের শ্রদ্ধেয় পাত্র। এই আসনটা, এই এলাকার যে সালথা এলাকাটা, সেই এলাকায় আপনি বিগত যেই হেফাজত ইসলামের সময় থেকে এখানে ইসলামী বিভিন্ন কি বলা যায় লোক ভোটার সমর্থকের সংখ্যাটা বেশি, যার কারণে সালথা উপজেলায় আহ, এই 11 দলীয় জোটের প্রার্থীর খুবই একটা শক্ত অবস্থান, এবং সেখানে বিএনপি প্রার্থীর সাথে খুব হাড্ডাহাড্ডি একটা অবস্থানে রয়েছেন। আর নগরকান্দায় আমরা দেখেছি যে বিএনপি প্রার্থীর অবস্থান ভালো। তো ওভারঅল এখানে বলা যায় যে বিএনপির সাথে খেলাফত মজলিসের যে প্রার্থী মাওলানা আকরাম আলী সাহেব, তারই এই প্রতিদ্বন্দ্বিতা হবেন, এবং নির্বাচনী মাঠে দু একটি কিছু যেটা বলা যায় যে নির্বাচনী উত্তাপ আসলে নির্বাচনের এটাকে আমাদের দেশে এখন হয়ে গেছে, যে কালচার হয়ে গেছে। কিছু দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন পরিবেশ আপাতত ভালো আছে। তবে নির্বাচন পরবর্তী পরিস্থিতিটা কি হবে এটা নিয়ে অনেকের মাঝে উদ্বেগ রয়েছে ফরিদপুর 2 আসনে। ধন্যবাদ। আচ্ছা, এরপর যদি আমরা ফরিদপুর 3-এ যাই, সেখানে আমরা দেখছি যে 6 জন প্রার্থী আছে। ইন্টারেস্টিং, সেখানে আবার তার মধ্যে 2 জন নারী। এর মধ্যে বিএনপি জি জি। প্রার্থী নায়াব ইউসুফ আহমেদ, তিনিও নারী, এবং আরিফা আক্তার বেবি নামে একজন আছে জেএসডি, তিনিও নারী, তারা মার্কায় জি। নির্বাচন করছেন। আমরা জানি নায়াব ইউসুফ তিনি আসলে তার পিতার কর্তৃক সূত্রেই রাজনীতিতে এসেছেন। তো এইখানে জামাতের প্রার্থী আছেন ওয়াদুদ তায়াব বোধহয়। তো এইখানকার পরিস্থিতি কেমন, ভোটের মাঠের পরিস্থিতি কেমন? ধন্যবাদ। এই ফরিদপুর সদর আসনটা হচ্ছে জেলা সদর সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনটা। এই আসনের নির্বাচনের ফলাফল থেকেই তাই জেলার সকলের আসলে নজরটা রয়েছে। এই আসনে চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেব ছিলেন এই আসনের একজন কিংবদন্তি নেতা, তিনি বিশাল ইত্তেফাক করেন। তারপরেই তার উত্তরাধিকারী হিসেবে আপনি হয়তো জানেন যে ফরিদপুরে আসলে এই বিএনপির এই সদর আসনে নির্বাচন কেন্দ্রিক এই রাজনীতির আসলে ঘাঁটি হিসেবে নেতৃত্ব ছিল ঐতিহ্যবাহী মহেশ মঞ্জিল, যে মহেশ মঞ্জিলের সম্পর্ক কামালের মেয়ে, এবং তারই মেয়ে হিসেবে ওই মহেশ মঞ্জিল থেকেই বিএনপির নির্বাচনী এই নেতৃত্বটা দিচ্ছেন তারই ভোটের মাঠে তিনি বেশ কিছু তার বাবার জীবিত থাকা অবস্থাতেই তিনি বাবার সাথেও নির্বাচনে করেছেন। 2018 সালে তিনি একটা হত্যা মামলায় আসামি হয়ে কয়েকদিন জেলেও খেটেছেন। তো প্রতিদিন কাজ করার ফলে তার একটা মাঠ লেভেলে তার একটা পরিচিতি এবং গণসংযোগ এবং যোগাযোগ নেটওয়ার্ক তৈরি হয়েছে। আহ, এখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি যে প্রার্থী জামাত ইসলামের যে প্রার্থী রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল তাওয়াব, তিনি একজন ভদ্র এবং ভালো লোক হিসেবে সমাজে গ্রহণযোগ্যতা হিসেবে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে, এবং পরিচিত রয়েছে। জামাত ইসলামীর যে প্রচারণা, তারা জেলা শহরের বাইরে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে তারা ব্যাপক ভিত্তিক ভাবে কাজ করছেন, এবং জেলা শহরটায় তারা আসলে একটা নীরবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে, এবং এর ভিতরে মহিলা কর্মীদের সংখ্যাটাই বেশি। তো এখানে নির্বাচনের যে হিসাব নিকাশে আপনাদেরকে বলছি, পরিস্থিতি উত্তেজনা বা উত্তপ্ত পর্যায়ে পরিস্থিতি বলা চলে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বেশ কিছু অভিযান পরিচালনা করছে, তারা কিছু বোমা উদ্ধার করছে, অস্ত্র উদ্ধার করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসন নিয়ন্ত্রণে রয়েছে, এবং নির্বাচনটা শান্তিপূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে, এবং বড় ধরনের কোনো নির্বাচনী সহিংসতার আশাও এখানে নেই। তবে জামাত ইসলামী এখানে একটা সময় যখন আলী হাসান মুজাহিদ সাহেব ছিলেন চার দলীয় ঐক্যজোট হিসেবে 2008 সালে, তো তিনি তাদের যে ভোট ব্যাংক ছিল, তাদের যে প্রাপ্ত যে ভোট ছিল বিএনপির তুলনায় খুবই সংখ্যক কম। জামাত ইসলামের বর্তমান যে প্রার্থী আছে সূত্র, তারা বলতেছেন যে এবার আওয়ামী লীগের অনুপস্থিতিতে
মানে বিএনপির বিভিন্ন সমালোচনার বিষয়টাকে দিয়ে তারা তাদের ভোট ব্যাংক করে বাড়ছে বলে তাদের দাবি জানাচ্ছে। এবং তারাই আসলে বিএনপির প্রার্থী যদি নওয়াজ ইউসুফের প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাত ইসলাম অথবা আব্দুল তাওয়াব যিনি আসলে প্রতিদ্বন্দ্বিতায় আছেন। আর এখানে আপনি আরেকজন যে সদ্য মহিলা নারী প্রার্থীর কথা বললেন, আরিফা আহমেদ দেবী, তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী, তারা মার্কায় আছেন। কিন্তু আসলে আমরা আজ পর্যন্ত আসলে তাকে নির্বাচনী প্রচারণার মাঠ দেখতে পাইনি। তার সাথে আমরা রাতে যোগাযোগ করেছিলাম। তিনি বলছেন যে তিনি ঢাকায় রয়েছেন এবং 5 তারিখের পরে তিনি ফরিদপুরে এসে নির্বাচনের প্রচারণা। জি, ধন্যবাদ। আমরা যদি শেষ আসনটা যাই, ফরিদপুর 4, এই আসনটা সম্ভবত ভাঙ্গা, আমরা পদ্মা সেতু পার হওয়ার পরই যে এলাকাটা। একদম আমাদের সাথে। তো এইখানে যাকে বিএনপি প্রার্থী করেছে শহীদুল ইসলাম, তিনি হচ্ছেন কৃষক দলের বোধহয় সাধারণ সম্পাদক, পরিচিত মুখ। জি। তবে তিনি সম্ভবত জি। এই এলাকার বাসিন্দা না, নগরকান্দার বাসা। না। নগরকান্দার বাসিন্দা, এখানে নির্বাচন করছেন। এখানকার মানুষ বোধহয় বাইরের লোকজনকে নির্বাচিত করতে পছন্দ করেন। এর আগেও যিনি ছিলেন তিনিও বাইরের মানুষই ছিলেন। তো এইখানকার ভোটের সমীকরণটা কি? জামাতের ইসলামের সারোয়ার হোসাইন আছেন দেখছি, সহ 8 জন জি। অন্তত প্রার্থী আছেন। একজন স্বতন্ত্র আছে, হেভিওয়েট। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে ফরিদপুর জেলার মধ্যে ফরিদপুর 4 আসনের নির্বাচনটা নিয়েই আমরা একটু মানে বিশেষ নজর আমাদের রয়েছে। কারণ আমরা যদি নির্বাচনে যে সহিংসতা কিংবা যে উত্তেজনার কথাটা বলা হয়, আমরা এই সদর 4 আসনেই আসলে সেই আলামতটা দেখতে পাচ্ছি। আপনি আপনার স্মরণে আছে যে বিগত দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার একটা জেট করে ভাঙায় যে একটা মেসাকার সারা দেশের আলোচনা করছিল, যে উপজেলা পরিষদ চৌষট্টি, সেখানে কিন্তু এখানে যে সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি তদন্ত নিজেকে শেখ পরিবারে গিয়ে তার একটা ইন্ধনে তার লোকেরাই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল বলে পরবর্তীতে আসছে এবং তার নির্দেশনা বাইরে হয়েছে। তো এই অঞ্চলটা আওয়ামী লীগ অধ্যুষিত অঞ্চল এবং এখানে কাজী জাফরুল্লাহ, প্রেসিডেন্ট নির্বাচনে জাফরুল্লাহকে পরাজিত করেই কিন্তু সংসদ সদস্য আওয়ামী লীগে হয়েছিলেন। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, এখানে শহীদুল ইসলাম বাবুল ভাই, উনি এই এলাকার ভোটার না হলেও ওনার আসলে এই এলাকায় প্রার্থিতা হওয়ার পিছনে একটা বিশেষ কারণ রয়েছে। তিনি ফরিদপুর 2 আসনে শাহবাগের ওই কনস্টিটিউশনের ওই আসনের ভোটার এবং ওই আসনে তিনি নির্বাচনের জন্য প্রথমে কাজ শুরু করেছিলেন। তো যেহেতু শাহবাগ বিএনপি থেকে একজন মানে চূড়ান্ত একজন প্রার্থী হয়েছিলেন, তো সেইখানে দলের প্রধান চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপে তার পরামর্শ এবং তার নির্দেশ ক্রমেই তিনি এইখানে শহীদুল ইসলাম বাবুলকে ফরিদপুর 4 আসনে কাজ করার জন্য নিয়ে দিয়েছিলেন। সেখান থেকেই শহীদুল ইসলাম বাবুল ফরিদপুর 4 আসনে আনুষ্ঠানিকভাবে প্রত্যার্পণ করেন 2 আসন থেকে এবং তিনি সদরপুরে একটা জায়গা কিনে তার বাড়ি করে এবং স্থানীয় অধিবাসী হওয়ার সর্বপ্রকার চেষ্টায় চালিয়ে যেতেন। তিনি শহীদুল ইসলাম বাবুল নেতৃত্ব হিসেবে এবং এইখানে আওয়ামী লীগের যে সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান নিসার চৌধুরী, তার যে বিভিন্ন কর্মকাণ্ড এবং তার যে বাহিনী, তাদেরকে মোকাবেলায় কিন্তু শহীদুল ইসলাম বাবুকেই কিন্তু মানে রাজনৈতিক মহল থেকে বলা হচ্ছে যে মানে কাউন্টার লেভেলের যে নেতৃত্ব, সেটাকে শহীদুল ইসলাম বাবুকে যোগ্য নেতৃত্ব হিসেবে দেখা হচ্ছে। কিন্তু জি, ধন্যবাদ। এখানে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি চমৎকার বিশ্লেষণ দিয়েছেন। শুভ খান বোধহয় ফরিদপুর নিয়ে কিছু বলতে চাচ্ছিলেন, বিশেষ করে 4 আসন। আমি এই আপনার এই অনুষ্ঠানের বেশ কয়েকদিন আগে আমি আসলে নির্বাচনের হালচাল নিয়ে ওই 5টি জেলা নিয়ে আপনি আজকের অনুষ্ঠান, এই 5টি জেলাতে আমি একদম ঘুরেছি এবং বিএনপি, জামায়াত, স্বতন্ত্র প্রার্থীদেরকে আমিও অনুষ্ঠানের মাধ্যমে আসলে তাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ওই জায়গা থেকে আসলে বলা যে আসলে ফরিদপুরের 4টি যে আসন, ভাই যেটি বলে আসলে 4টি আসনেই সেম আপনার হচ্ছে বিএনপির সাথে স্বতন্ত্র প্রার্থীর একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেহেতু 4টি আসনই হচ্ছে আপনার আওয়ামী লীগের আসন। আওয়ামী লীগ দীর্ঘদিন সেখানে নির্বাচিত ছিলেন। 24-এর নির্বাচন হয়তো একটি আসনের স্বতন্ত্র একটি প্রার্থী জিতেছিলেন আওয়ামী লীগ থেকে সরে এসে। আর যে 4 আসন আসলে বললেন, এখানে আপনার স্বেচ্ছাসেবক দলের কৃষক দলের যে সাধারণ সম্পাদক, উনি আসলে এখানকার প্রার্থী। তিনি আসলে ভোটের মাঠে তিনি নিজে যতটুক আছেন তার চেয়ে বেশি আছেন তার নেতাকর্মী, যেহেতু সে একটা সেন্ট্রাল দলের সেক্রেটারি, চষে বেড়াচ্ছেন। বাট ওই এলাকাতে একজন প্রার্থী রয়েছেন স্বতন্ত্র, উনি হচ্ছে মুজাহিদ বেগ। হয়তো ভাই ভুলে গেছে বাজার, যাই হোক, মুজাহিদ বেগ, সে হচ্ছে ধর্নাঢ্য পরিবারের সন্তান, রাজকীয় একটা পরিবারের সন্তান মুজাহিদ বেগ। তাদের বিপুল অর্থকড়ি এবং তারা রাজনীতির বাইরের পরিবার, তারা কোনো রাজনীতির সাথে জড়িত নন, বিএনপি আওয়ামী লীগ কিছুর সাথে জড়িত নন। তাদেরকে হচ্ছে স্থানীয়ভাবে সাধারণ মানুষরা হচ্ছে আপনার
তাকে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছে, সে সেই কারণেই হয়েছেন। এবং যতটুকু আমি জেনেছি তার মুখ থেকেই, যে তাদের পরিবার হচ্ছে আরো 3 দশক আগে থেকেই এই ফরিদপুর 4 আসনের মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, 3 থেকে 4 হাজার মানুষকে বিনা চোখের চিকিৎসা, অনেক কিছু মানে করিয়েছে। সো সেই জায়গায় তার একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে ওখানে, এখানে একটা প্রভাব বিস্তার হবে। ওনার নাম হচ্ছে মোজাহিদ বেগ। বিএনপির সাথে একটা লড়াই হবে তার সাথে। আচ্ছা, বেনজির আহমেদ, পুরো ফরিদপুরেরই তো মানুষের আসলে জিওগ্রাফিক্যাল বা কালচার মোটামুটি একই রকম। তো ফরিদপুরের যারা আওয়ামী লীগের ভোটার, তারা কোন দিকে, গ্রেটার ফরিদপুরের কোন দিকে ভোট দিবে? বিএনপির দিকে যাবে, না জামাতের দিকে যাবে, না বিভক্ত হবে? এইটা নিয়ে আপনি যেটা বললেন যে ভালো কোশ্চেন করেছেন, যে যেটা আমার শরীয়তপুর প্রতিনিধি ইলিয়াস হোসেন যেটা বলছেন, যে এখন আপনি যদি কম্পেয়ার করেন যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংকগুলো, অর্থাৎ যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নাই, এই ভোটগুলো এখন বিএনপিও টানার জন্য চেষ্টা করছে জামাতের পক্ষ থেকে। আমরা দেখেছি বিশেষ করে আওয়ামী লীগের অনেক, বিশেষ করে শরীয়তপুর 2 এর অনেক বর্ণাঢ্য ফ্যামিলি এবং যারা আছে বেশিরভাগ আওয়ামী লীগে এই বিএনপিতে যোগ দিয়েছেন, এবং এরই মধ্যে তারা একাত্মতা ঘোষণা করেছেন। যেহেতু নির্বাচনে তাদের দল নাই, সেহেতু তারা বিএনপি নেতার সাথে, আবার জামাতেও অনেকে যোগ দিয়েছেন। তবে এক্ষেত্রে আপনার ওই যেটা বোঝা যায় যে ভোট ব্যাংকটা, অর্থাৎ তারা যদি নির্বাচনের দিকে যায়, অর্থাৎ ভোট দিতে যায়, সেক্ষেত্রে আবার অনেক সময় কিছু বিষয়ে কাজ করে। আওয়ামী লীগ যারা স্থানীয়ভাবে, তারা অনেকেই বিশেষ করে বলছে যে তারা যেহেতু বিগত নির্বাচনে এত বছর যাবৎ ছিল, তাদের দলের প্রতি একটা ছিল, কিন্তু এখন নতুন করে আবার তারা জামাতের দিকে দিবে না আপনার বিএনপির দিকে আসবে। এটা যেহেতু লোকাল কেন্দ্রিক কিছু ফ্যামিলি কাজ করে, অনেক সময় দেখা যাচ্ছে ইন্টার রিলেটেড কাজ করে। দেখা গেছে আমি আওয়ামী লীগ করি, আমার ভাই জামাত করে, আমার আরেক ভাই বিএনপি করে, অর্থাৎ ইন্টার রিলেটেড থাকে গ্রামের এই ভোটগুলো আমরা যেখানে দেখি। মানে আত্মীয়তার সম্পর্ক তখন থাকে, হ্যাঁ বা এই বন্ডিং, হ্যাঁ স্থানীয় ইস্যু থাকে অনেক। হ্যাঁ এক্সাক্ট, এই বিষয়টা কিন্তু কাজ করে। সেক্ষেত্রে আপনার ওই দলীয় কম্পারিজন না থেকে আত্মীয়তার বন্ধনগুলো, আমি যেটা অবজারভেশনে, আমি যেটা খবর নিয়েছি এবং আমার এলাকা থেকে, ফ্যামিলিগতভাবে এখন ওই আপনার একত্রিত হচ্ছে, যে অনেক বড় ফ্যামিলি ছিল আওয়ামী লীগ করতো, এখন তারা বিএনপিতে আসছে। তাহলে তবে দিন শেষে বলা যাবে যে হ্যাঁ, আপনার ওই আওয়ামী লীগের ভোটগুলো যেখানে যাবে অবশ্যই সেটা তো এগিয়েই থাকবে এবং সেগুলি নির্বাচনে একটা প্রভাব ফেলবে। তবে এখন দেখা যাচ্ছে যে কারা তাদের সেই ভোটগুলো আওয়ামী লীগ বা জামাত কোন দিকে টেনে নিয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে সেটার বিষয়টা পরিলক্ষিত হবে। আরেকটা বিষয় যেটা আমার শরীয়তপুর, যে ইলিয়াস হোসেন বলছেন ল অ্যান্ড ওয়ার্ড অ্যাসোসিয়েশন, হ্যাঁ, নড়িয়া যে আসনটা, সেটা মূলত প্রবাসী অধ্যুষিত এলাকা। আপনি জানেন নড়িয়াকে একটি গ্রামে আছে যেখানে ইতালি গ্রাম বলা হয়, সেখানে সব লোকই বেশিরভাগ, অর্থাৎ 95% ইতালি লোক বসবাস করে সেখানে। আরেকটা যে জায়গার কথা বললো জাজিরার বিলাসপুর, আপনি কিছুদিন পরপরই দেখবেন জাজিরার বিলাসপুরে বোমা বিস্ফোরণ। আজকেও আপনার যে বোমা উদ্ধার করা হয়েছে 95টি। অর্থাৎ এক্ষেত্রে ল অ্যান্ড ওয়ার্ডার সিচুয়েশনটা আমরা দেখেছি, আমাদের কাছেও প্রতিনিয়ত খবর আসছে যে যেখানে দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া একসব মুভি হচ্ছে। অর্থাৎ নড়িয়া আসনটা নিয়ে যেটা মাহমুদ বকাউল সাহেব যেটা বললো, যে এলাকার বিশিষ্টজন, এবং মাহমুদ বকাউল সাহেব আপনার, যেটা আমি আগে বলেছি, ডক্টর ন্যাশনাল ফোরাম যেটা আছে, উনি সেক্রেটারি জেনারেল, উনি একজন ডাক্তার, তার ভাই একজন পিএসসির সদস্য আছেন, এবং তার আরেক ভাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন। অর্থাৎ প্রশাসনিক দিক দিয়েও উনি এগিয়ে আছেন। আর তৃণমূল হিসাবে আমি যেটি বলেছি, শফিকুর রহমান কিরণ আছে এগিয়ে। তো এই হিসাবে হ্যাঁ, আপনি যদি ভোটার রেশিও করেন, হ্যাঁ কিরণ এগিয়ে থাকবে। তারপরও এদিক দিয়ে যদি পার্সন হিসাবে আপনি বলেন, মাহমুদ সাহেবের যে তারও একটা প্রভাব আছে, তারও ল অ্যান্ড ওয়ার্ডার হিসাবে, যেহেতু প্রশাসনিক দিক দিয়ে তারও একটু বিষয় কাজ করবে। ধন্যবাদ। আমরা এবার একটু মাদারীপুরে যেতে চাচ্ছি। মাদারীপুর 1 আসনে প্রার্থী সংখ্যা কমপক্ষে 8 জন। এর মধ্যে বিএনপির প্রার্থী, এখানেও একজন নাদিরা আক্তার নারী প্রার্থী দেখছি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আছে কমপক্ষে 3 জন। আসলে মাদারীপুরের চিত্রটাও কিন্তু ওই দক্ষিণবঙ্গের সবগুলো মোটামুটি, যেগুলো আপনি যে আসনগুলো নিয়ে আজকে আলোচনা করছেন, এই আসনগুলো কিন্তু সবই আসলে আওয়ামী লীগের দখলেই ছিল। এবারে নির্বাচনে হয়তো মানুষকে ভালো প্রতিদ্বন্দ্বী, ভালো লোককে ভোট দিবেন। 1 আসন যেটি বললেন, ওইখানে কিন্তু আগে একজনকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল মাদারীপুর 1-এ। যে কোনো কারণে ওনার মনোনয়নটা বাতিলের পরে কিন্তু নতুন করে আবার যে আরেকজনকে, একজন নারী প্রার্থীকে দেওয়া হয়েছে। ওই জায়গাতেও কিন্তু আসলে 2-3 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তারা আসলে ওইটাও কিন্তু আসলে আওয়ামী লীগের ভোট ব্যাংকের এলাকা। জি, ধন্যবাদ বেনজির আহমেদ। আমরা এবার যেতে চাচ্ছি মাদারীপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরিদ উদ্দিন মুফতি। আমরা ফরিদ উদ্দিন মুফতির কাছে আমরা মাদারীপুর 1 আসনের 3টি আসনের মধ্যে প্রথমে জানতে চাইব মাদারীপুর 1 আসন সম্পর্কে। এখানে আমরা দেখতে পাচ্ছি 8 জন প্রার্থী আছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার, তিনি নারী প্রার্থী। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আছে 3 জন।
আরো অন্য অন্য দলের প্রার্থী আছে, জামাতে ইসলামী, জাতীয় পার্টির প্রার্থী আছে। তো এই আসনের আসলে ভোটের সমীকরণটা কেমন, মাঠের দখল কার কাছে? ধন্যবাদ। মাদারীপুর জেলায় মূলত 5টি উপজেলা 3টি আসনে বিভক্ত। তো মাদারীপুরের এই শিবচর উপজেলাটি, এই একটি উপজেলা নিয়েই এই মাদারীপুর এক আসন। এই আসনের বেসিক্যালি মাদারীপুর একটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। সেই হিসাবে যেহেতু আওয়ামী লীগ নাই, সেহেতু যারা বর্তমান প্রার্থী আছেন তাদের ভিতরে যে ভোটের সমীকরণের যে বিষয়টি, সেটি হিসেব করতে গেলে এখানে সাবেক এমপি ছিলেন সাবেক চিফ হুইপ লিটন চৌধুরী, নুরি আলম চৌধুরী লিটন। তো সে, তার ক্ষেত্রে স্থানীয় লোকের যে বক্তব্য সেটা হলো যে সে কখনো প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি, অথবা তার প্রতিদ্বন্দ্বী হয়নি, তৈরি হয়নি। যে কারণে তার একক একটা জনপ্রিয়তার প্রশ্নে ইতিবাচক নেতিবাচক নানান প্রশ্ন আসে মানে এখানে। আধিপত্য ছিল তার ওই আসন। জি, একক একটা আধিপত্য ছিল, সেই আধিপত্যে সে যেভাবেই হোক তার অস্তিত্বটা ধরে রেখেছে। তো এই অবস্থা বর্তমানে যে আছে, এই আসনে প্রার্থী আছে, তাদের ভিতরে উল্লেখযোগ্য যে প্রার্থী আছেন তাদের ভিতরে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার ওরফে নাদিরা বিঠু চৌধুরী। এই নাদিরা আক্তারের হাজবেন্ড, উনি ছিলেন ওই উপজেলার বিএনপির একসময় সভাপতি, প্রয়াত এই, বিঠু চৌধুরী। তো এছাড়া যে আর দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে দুজন, তারা হলো আপনার কামাল জামাল ইয়া, মোল্লা, যিনি প্রথমে নমিনেশনও কামাল পেয়েছেন। মোল্লা। হ্যাঁ, এর আগে ওনাকে প্রথম ধাপে যে বিএনপি মনোনয়ন পত্রের যে ঘোষণা দিয়েছিলেন, যে এক আসনে প্রার্থী হিসেবে বিএনপি এই কামাল জামান মোল্লা ওরফে নুরুদ্দিন মোল্লার নাম ঘোষণা করে। তো বিভিন্ন বিতর্কের কারণে আওয়ামী লীগের সাথে সখ্যতা এবং মানে বিভিন্ন সুযোগ সুবিধা নেয়ার বিষয় যে বিষয়টা ছিল, ওই কারণে মূলত তার মনোনয়ন স্থগিত করে পরবর্তীতে এই যে বিএনপির বর্তমান প্রার্থী নাদির আক্তার, তাকে দেওয়া হয়। এছাড়া এই এ, বিগত দিনে এই বিএনপির প্রার্থী হিসেবে এই আসনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এই সালাউদ্দিন সিদ্দিকী ওরফে লাবলু সিদ্দিকী। মূলত এই লাবলু সিদ্দিকী এবং নাদিরা আক্তার ওই আর হলো এই যে নুরুদ্দিন মোল্লা, কামাল জামান নুরুদ্দিন মোল্লা, এই তিনজনের ভিতরে বিএনপির ভোটগুলো আসলে বিভক্ত হচ্ছে। হ্যাঁ, দ্বিতীয় বিষয় হলো এখানে জামাতের প্রার্থী ছিলেন। তো জামাতের প্রার্থীর পরিবর্তে এইখানে তাদের যে জোটের প্রার্থী আছেন, সেই জোটের প্রার্থী এই সাইদ উদ্দিন আহমদ হানজালা। উনি হলো মানে ঐতিহাসিক একটা পরিবারের সন্তান। হুম, এই হাদি শরিয়তুল্লাহ সপ্তম বংশধর উনি। এই মাদারীপুর জেলায় এই দুই পীর বংশের দুইজন প্রার্থী আছেন। একজন হলো মাদারীপুর 2 আসনের এই আলী আহমদ চৌধুরী সাহেব, এবং এই এক আসনে আছেন ওই যে দুদু মিয়ার যে পরবর্তী বংশধর, হাজী শরীয়তুল্লাহর যে পরবর্তী বংশধর, সেই হানজালা। প্রার্থী হিসেবে সে যথেষ্ট পরিমাণ মানে স্ট্রং প্রার্থী বলা যায়, এবং প্রতিদ্বন্দ্বিতা হলে তার সাথে একটা ধর্মীয় যে ভোট ব্যাংকটা আছে, সেইখানে তার বড় ধরনের প্রভাব থাকবে এখানে। সেই দিক থেকে হিসেব করলে এখানে যে আলোচিত ব্যক্তিত্ব মানে প্রতিদ্বন্দ্বী হিসেবে যা আলোচনা আছেন, বিএনপির 3 জন, আর হলো আপনার এই জামাতের যে জোটের প্রার্থী হানজালা। মানে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হবে আপনি মনে করছেন? চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়া আরো যে বিষয়টা আছে এখানে, আপনার এই কিসের ট্রাক মার্কার যে প্রার্থী গণ অধিকার পরিষদের রাজীব মোল্লা, উনি আজকে একটা সংবাদ সম্মেলন ডাকছেন এই সাবেক চিফ হুইপ সম্পর্কে এবং এই নির্বাচন সংক্রান্ত, সেটা একটু পরেই শুরু হবে। তো সেই অভিযোগে আসলে কি কি প্রসঙ্গ উঠে আসবে সেটা এখনো জানা যায়নি বা বলা যাবে না। তো এই আসনটায় মূলত যে যদি কোনো না কোনো ভাবে যে কথাগুলো শোনা যাচ্ছে, সেটা হলো যে চিফ হুইপ লিটন চৌধুরী কোনোভাবেই চাইবে না যে বিএনপির প্রার্থী এইখানে বিজয়ী হোক, অথবা সে এইখান থেকে ওই যে স্বতন্ত্র প্রার্থী যিনি আছেন নুরুদ্দিন কামাল জামান মোল্লা, জি, ওই ডাকনাম নুরুদ্দিন মোল্লা, উনি জনপ্রিয়তার দিকে এবং মাঠ দখলের জায়গাটা যেভাবে সেট আপ দিয়েছে, সেই হিসেবে এই জায়গাটায় তার একটা বড় একটা আধিপত্য চলছে বর্তমানে।
তো এই দিক থেকে বিবেচনা করলে তুলনায় যে ভোটের যে সমীকরণ, সেই সমীকরণে এখানে চতুর্মুখী যে মানে এই প্রতিদ্বন্দ্বিতা, এটা ব্যাপকভাবে কাজ করে। আচ্ছা, আমরা যদি মাদারীপুর 2-এ যাই, এখানে আমরা দেখলাম যে এখানে কমপক্ষে 8জন প্রার্থী আছেন। জাহানদার আলী মিয়া, তিনি হচ্ছে বিএনপির প্রার্থী। এছাড়া খেলাফত মজলিসের প্রার্থী আছেন, কল্যাণ পার্টি আছেন, ইসলামী আন্দোলনের প্রার্থী আছেন, স্বতন্ত্র আছেন কমপক্ষে 2জন, জাতীয় পার্টির প্রার্থী আছেন। তারপরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, তাদের প্রার্থী আছেন। তো এই আসনের পরিস্থিতি কি? মূলত মাদারীপুর 2 আসনের এই রাজৈরের কয়েকটি রাজৈরের পুরা রাজৈর উপজেলা, এই মাদারীপুর সদরের কয়েকটি ইউনিয়ন মিলে হলো এই মাদারীপুর 2 আসনটি। এইখানে সাবেক এমপি ছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। আর এইখানে আর এক প্রভাবশালী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন আফমা বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। এই দুইজনে এই স্থানীয় একটা মানে কি চলতো, প্রতিদ্বন্দ্বিতা চলতো। নিজস্ব বাহিনী তৈরি করা বলেন, অথবা নিজস্ব কর্মী বাহিনী, অথবা তাদের যে প্রতিদ্বন্দ্বিতার জায়গাটায়, এখানে 2জন প্রতিদ্বন্দ্বী হিসেবে এই আওয়ামী লীগটা এখানে 2 ভাগে বিভক্ত। তো এইখানে যখনই আওয়ামী লীগের সময়ে এই মনোনয়নের প্রসঙ্গটা আসতো, তখন কিন্তু এই বাহাউদ্দিন নাসিম এখানে একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় যে তাকে কোথানে এইখানে মনোনয়ন দিতে গেলে শাহজাহান খান কি করবেন বা তাকে কি করবেন। এই 2জন যেভাবে তাদের নিজস্ব একটা তৈরি করতে, ভোট ব্যাংক তৈরি করতে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা নেমেছে, সেই হিসেবে এইখানে যে জনগণরা বা এইখানে কর্মীরা যারা ছিলেন, তারা কিন্তু এখন বিভিন্ন ভাবে কেউ পালানো আছে, অথবা কেউ মানে আত্মগোপনে আছে। এই যে জায়গাটা, সেইখানে এখন বিএনপির যারা কর্মী বাহিনী আছে, তাদের সাথে কোনো না কোনো ভাবে তারা কেউ মিশতে গেছে, কেউ মেশার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে এইখানে যে মানে ভোটের রাজনীতির যে জায়গাটা, সেইখানে এইখানে বিএনপির যে প্রার্থী জাহানদার আলী জাহান ভাই, তার মানে প্রতিদ্বন্দ্বী হিসেবে এইখানে মিল্টন বৈদ্য আছেন। উনি বিএনপির কেন্দ্রীয় নেতা, এবং উনি হলো হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের হলো একজন মেম্বার। হুম। সে যে এলাকায় বাড়ি, তার রাজৈর উপজেলায়, এই রাজৈর উপজেলা বেসিক্যালি একটা হিন্দু অধ্যুষিত এলাকা। এখানে হিন্দু ভোটারের সংখ্যা বেশি, সেহেতু এই হিন্দু ভোটারটা এখন বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এইখানে যদি বিএনপি হিন্দু ভোটগুলোকে যদি তারা ঠিক মতো কালেকশন না করতে পারে বা নিজেদের বাক্সে নিতে না পারে, তাহলে এটা তাদের জন্য একটা মানে অন্যতম একটা চ্যালেঞ্জ হবে। পেইন হয়ে দাঁড়ায়। আচ্ছা, এইটা আর আচ্ছা, আমরা যদি মাদারীপুর 3-এ যাই, সেখানে দেখছি আমার প্রার্থীর সংখ্যা কম, 5জন প্রার্থী আছেন। এর মধ্যে বিএনপির আনিসুর রহমান, এছাড়া জামাতের প্রার্থী আছেন রফিকুল ইসলাম। এ বিষয়ে একটু ছোট করে যদি বলেন, এই আসনের পরিস্থিতি কি? এইখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কম হলেও এইখানে বড় ধরনের একটা সমীকরণ রয়ে গেছে। যেটা হলো এইখানে স্থানীয় যারা রাজনীতিবিদ আছেন এবং সমাজ সচেতন লোক আছেন, তাদের দৃষ্টিতে এই বিএনপির প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার, উনি হলো কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক, এবং বিগত দিনে এই অঞ্চলের বিএনপির রাজনীতিকে সে মানে একটা মানে ধরে রাখার জন্য সে যথেষ্ট পরিমাণ শ্রম দিচ্ছে। এই বিষয়টা মানে তার জনপ্রিয়তার একটা জায়গা আছে। দ্বিতীয় বিষয় হলো আঞ্চলিক যেটা, এইখানে মাদারীপুরের এই কালকিনি এবং ডাসার, এই 2 উপজেলা মিলে হলো এই মাদারীপুর 3 আসন, এবং সাথে আছে মাদারীপুরের সদরের 5টি ইউনিয়ন। তো ভোটের সমীকরণে যদি যাই, এইখানে আপনার এই বিএনপির যে প্রার্থী, ওনার বাড়ি ডাসারে, এই ডাসারে 5টা উপজেলা, সরি 5টা ইউনিয়ন, এই ডাসার উপজেলায় 5টা ইউনিয়ন, এবং এই ওনার বাড়ির খুব কাছাকাছি সাবেক যে যোগাযোগ মন্ত্রী ছিলেন সৈয়দ আবুল শেখ সাহেব, ওনার বাড়ি। আর অন্যদিকে যে কালকিনি উপজেলায় যে 11টা ইউনিয়ন আছে, সেই ইউনিয়ন গুলোর ওই দিকে যে প্রার্থীগুলো আছে, তার ভিতরে জামাতের প্রার্থী সে অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে থাকবে বিএনপি। এই রফিকুল ইসলাম, সে বিগত দিনে এই নির্বাচন করেছে, এমপি ইলেকশন না, উপজেলায়। তার দীর্ঘদিনের এইখানে একটা বিচরণ আছে। এছাড়া যে আঞ্চলিক টানের বিষয়টা আছে, সেই হিসাবে এই কালকিনির
যে ইউনিয়ন গুলো আছে, এবং কালকিনি থেকে পূর্ব দিকে, কালকিনি শহরের পূর্ব দিকে যে ইউনিয়ন গুলো আছে, এরা যদি কোনো না কোনো ভাবে জোট হয় যে আমাদের এই এমপি প্রার্থী আমাদের এই অঞ্চল ভিত্তিক রাখবো, এরকম কিছু শোনা যাচ্ছে। যদি এমন হয় তাইলে সেক্ষেত্রে বিষয়টা হবে তার কাছাড় উপজেলার 5টি ইউনিয়ন থাকবে বিএনপির প্রার্থীর মানে বাক্সে, আর ওরা ওই জামাতের ওই প্রার্থীর বাক্সে যাবে অনেকগুলো ইউনিয়ন, তার প্রায় দুই গুণ 3 গুণ ইউনিয়ন তার একদিকে যাচ্ছে। এছাড়া সদরের 5টা ইউনিয়ন 2 ভাগে ভাগ হইতে পারে। আচ্ছা, আপনার কথা থেকে আমরা যেটা বুঝলাম যে মাদারীপুরের 3টা আসনই মোটামুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এবং বিএনপি প্রার্থীদের সামনে বেশ ভালো চ্যালেঞ্জ আছে। আপনি একটু যোগ করতে চাইছেন, 1 মিনিটে বলবেন যে মাদারীপুর সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা? একদম যে কথাটি বললাম, আমি সেখানে গিয়েছিলাম একদম মাঠ লেভেলেই। আর 3টি প্রার্থী রয়েছেন, যেমন 1, 2, 3, আসলে তিনজনের সাথেই স্বতন্ত্র প্রার্থীদের একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর যেমনটি আমাদের মুফতি উনি বলছিলেন যে আসলে এই কালকেনির যে আসনটি, ওইখানে আমি গিয়েছিলাম, যে ওখানে জোটের প্রার্থী রয়েছেন। আসলে তারা যদি চায় ওই জায়গাটা কিন্তু এরকম হবে, এবং সেটা বোঝা যাবে আসলে যেমন 12 তারিখে ভোট আগের দিন রাতে কি মেসেজ আসলে আছে, যে কোন মানে প্রার্থীর পেছনে প্রার্থীকে আমরা ভোট দিব, কার দিকে আমরা ঝুলবো, এটার উপর ডিপেন্ড করে আসলে আচ্ছা, বোঝা যাবে। ধন্যবাদ ধন্যবাদ। আমরা শেষ করব, তার আগে রাজবাড়িতে যাব। আমরা একটু রাজবাড়ি থেকে আমাদের সাথে যুক্ত আছেন কাজী তানভীর আহমেদ। রাজবাড়ির 2টি আসন সম্পর্কে আমরা একটু তার কাছ থেকে বিশ্লেষণ শুনতে চাই, তারপরে আপনাদের কাছে আবার ফিরে শেষ করব। কাজী তানভীর আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে রাজবাড়ির যে 2টো আসন, এর মধ্যে 1 নম্বর আসনে আমরা দেখতে পাচ্ছি যে 4 জন প্রার্থী আছে। বিএনপির কাজী নেওয়াজ মাহমুদ খয়ুম, উনি অনেক পুরনো রাজনীতিবিদ, একসময় বাম রাজনীতি করতেন, বিএনপি তো আছেন বেশ অনেক বছর এবং বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা আসলে কার হচ্ছে, জামাতের নুরুল ইসলাম নাকি অন্য কেউ? আচ্ছা, জি। পদ্মা নদীর তীরবর্তী জেলা আমাদের রাজবাড়ী জেলার সদর ও কলমদা উপজেলা নিয়ে রাজবাড়ী 1 আসন গঠিত। তো রাজবাড়ী জেলার যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী রাজবাড়ী 1 আসনে 4 জন। এর মধ্যে ধানের শীষের বিএনপির যিনি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খয়ম, তিনি রাজবাড়ীতে বিগত সময়ে রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য ছিলেন। এবারও তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে যিনি মনোনয়ন পেয়েছেন দাঁড়িপাল্লায়, তিনি হচ্ছে অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম। এই 2 জন ছাড়াও আরো 2 জন আসলে রাজবাড়ী 1 আসনে জাকের পার্টির এবং জাতীয় পার্টির আরো 2 জন করেছেন। রাজবাড়ী 1 আসনে সংসদ সদস্য নির্বাচনে মূলত লড়াই হবে, সেটি হচ্ছে যে বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন আলী নওয়াজ মাহমুদ খয়ম, তিনি হেভি ওয়েট প্রার্থী। পাশাপাশি বাংলাদেশ জামাতে ইসলামের যিনি প্রার্থী রয়েছেন দাঁড়িপাল্লার মোহাম্মদ নুরুল ইসলাম, তিনি রাজবাড়ীতে প্রচারণায় বেশ ভোটারদের দ্বারে দ্বারে তিনি সকাল থেকে রাত পর্যন্ত যাচ্ছেন। কিন্তু মূলত রাজবাড়ী 1 আসনে বিএনপির যে ভোট ব্যাংক, সেটি আলী নওয়াজ মাহমুদ খয়মেরই রয়েছে। তো আমরা আশা করছি, বা জনমত হিসাবে যেটি আমরা তৃণমূল থেকে বুঝতে পারছি, মূল লড়াই হবে বিএনপির প্রার্থী আলী নওয়াজ মাহমুদ খয়ম এবং জামাতের যিনি প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম, এই 2 জনের মধ্যে। আচ্ছা, এবার যদি আমরা রাজবাড়ি 2-এ যাই, রাজবাড়ি 2-এ দেখছি যে কমপক্ষে 8 জন প্রার্থী আছেন। এর মধ্যে বিএনপি প্রার্থী হারুন রশিদ, জাতীয় পার্টির প্রার্থী আছেন, এনসিপির আছে জামিল হিজাজি, এছাড়া স্বতন্ত্র প্রার্থী আছেন 2 জন। এই আসনের চালচিত্র কি, এখানে কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা হবে? রাজবাড়ী 2 আসনের ভোটের যে হালচাল, এটি ত্রিমুখী লড়াই আসলে হবে। কারণ বিএনপির যিনি মনোনীত প্রার্থী ধানের শীষের মোহাম্মদ হারুন রশিদ, তিনি এবং এনসিপির যিনি প্রার্থী রয়েছেন জাতীয় নাগরিক পার্টির জামিল হিজাজি, এবং বিএনপির যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন নাসিরুল হক সাবু, তিনি এবার মনোনয়ন পাননি, তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তার প্রতীক কলস। মূলত ত্রিমুখী এখানে ভোটের লড়াই হবে। বিএনপির প্রার্থী, নাগরিক পার্টির প্রার্থী এবং যিনি স্বতন্ত্র বিএনপির আসলে বিদ্রোহী প্রার্থী যাকে বলা যায়, ত্রিমুখী ভোটের লড়াই হবে রাজবাড়ী 2 আসনে। জি, ধন্যবাদ আপনাকে তানভীর, আপনি আপনার মূল্যবান কিছু তথ্য দিয়েছেন। আমরা দেখলাম বেনজির আহমেদ, দেখলাম যে প্রায় আমরা যে 15টা আসন নিয়ে আলাপ করলাম 5 জেলা, সবগুলো আসনই বিএনপির সামনে, বেশিরভাগ আসনই মূল চ্যালেঞ্জ হচ্ছে তাদের যে বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী।
এটার কারণ কি? বিএনপি এটা ম্যানেজ করতে পারলো না কেন জেলা? আসলে এটা দীর্ঘদিনের, বিশেষ করে যারা আপনার দীর্ঘদিন 17 বছর আওয়ামী লীগের সময় নির্যাতিত ছিল, তারা বাইরে ছিল, দলের জন্য যারা কাজ করেছিল তারা আপনার আসতে পারে নাই। সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু দফায় দফায় বৈঠক করেছেন, সিনিয়র নেতারাও বৈঠক করেছেন এবং তারা চেষ্টাও করছে, চেষ্টা কিন্তু এখনো অব্যাহত রয়েছে যে যেসব এলাকায় বিএনপি বিদ্রোহী প্রার্থী তাদেরকে ডেকে সরাসরি তারেক রহমান নিজে বৈঠক করছেন, আপনার একান্ত বৈঠক করছেন এবং অনেকেই কিন্তু প্রত্যাহার করে নিচ্ছে। কিন্তু তারপরও অনেকে অসন্তুষ্টি কাজ করে। এক্ষেত্রে আবার স্থানীয় যে আওয়ামী লীগের যেই বুথগুলো এখনো রয়েছে তারাও অনেককে আবার ওই ওই স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থীকে অনেকটা প্রভাবিত কিন্তু করছে, যেটা আমার ধারণা বুঝতে পারছি যে তারা মনে করছে যে আমাদের বিশাল ভোট ব্যাংক আছে, আপনি প্রত্যাহার করেন না থাকেন, এই সমীকরণগুলো কাজ করছে। তবে দিন শেষে আমরা দেখি যে যখন 12 তারিখ পর্যন্ত কিন্তু আরো বাকিও আছে, অনেক কিছুই ঘটে যেতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা শেষ মুহূর্তে বোধহয় নতুন কিছু আমরা চমকও হতে পারে, যেহেতু তারেক রহমান এই বিষয়ে এখনই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনার অবজারভেশন? আসলে দক্ষিণবঙ্গটা আসলে যে আসনগুলো আজকে নিয়ে আলোচনা করলো সবই আসলে আওয়ামী লীগের একটা আধিপত্য। তো এই জায়গায় আওয়ামী লীগের যে মেসেজ থাকবে, স্থানীয় যারা ওই গা ঢাকা দিয়ে নেতাকর্মী আছে তাদের যে মেসেজ থাকবে, সেই মেসেজের উপরেই মনে হচ্ছে যে সাধারণ মানুষ আসলে ভোট দিবে এবং প্রার্থী বেছে নেবে। জি, ধন্যবাদ শুভ খান, জনাব বেনজির আহমেদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া ফরিদপুর থেকে আমাদের যুক্ত ছিলেন হারুন আনসারী, মাদারীপুর থেকে ফরিদ উদ্দিন মুফতি, গোপালগঞ্জ থেকে হাসানুল বান্না, শরীয়তপুর থেকে ইলিয়াস মাহমুদ এবং রাজবাড়ী থেকে কাজী তানভীর আহমেদ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান মতামত দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আবার শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো জেলা বা অন্য কোনো অঞ্চলের ভোটের সমীকরণ দিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।